যারা ভারত বিরোধী বিএনপি নেতা আছে তারা কিন্তু এখন সাইড লাইনে আছে, তাদের কিন্তু মুখ কথা খুব একটা বলার সুযোগ হয় না। বিএনপি যখন ক্ষমতা আসছে 4 দলীয় জোট, জামাত ছাড়া কিন্তু বিএনপি তখন ক্ষমতা আসতে পারতো না। যে 91 জামাতের সমর্থন নিয়ে ক্ষমতা এসছে। আমি ট্রাইব্যুনালের ব্যাপারে তাদের বিএনপির ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করিনি। আমি আমার বাবার ইন্তেকালের পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার বাবার মতো এরকম একজন ব্যক্তি, আপনারা দেখেন 2001-06 বিএনপি যখন ক্ষমতা আসছে 4 দলীয় জোট, জামাত ছাড়া কিন্তু বিএনপি তখন ক্ষমতা আসতে পারতো না। যে 91 জামাতের সমর্থন নিয়ে ক্ষমতা এসছে। তো আমি লিখেছিলাম যে জামাতের সমর্থন ছাড়া বিএনপি এককভাবে কোনো ক্ষমতা আসতে পারেনি, পারবেও না। ওই তো তখন বলেছিলাম আমি। তো তারা অধ্যাপক গোলাম আজমের মতো একজন ব্যক্তি ইন্তেকাল করে তার সামনে শোক পর্যন্ত প্রকাশ করানো এটা খুব দুঃখজনক। এবং ইংরেজিতে ছিল আমার স্ট্যাটাসে যে হাউ আনগ্রেটফুল দে ক্যান বি, মানে তারা কতটা অকৃতজ্ঞ হতে পারে। এটা নিয়ে তো তখন অনেক হইচই হয়েছে। 71 আমার লাইভ করেছে, আমার বাসায় এসে তারা ওই 71 জার্নাল যেটা হয় ওটাতে আমার বাসায় এসে তারা লাইভ করেছে। হ্যাঁ, আমি এখনও মনে করি সেটা। বিএনপিকে মনে করেন আপনারা বর্তমান অবস্থায় তারা এককভাবে তারা সরকার গঠনের মতো অবস্থানে যাবে, প্রশ্নই ওঠে না। বরং তারা, আমি তো মনে করি তাদের আগে অবস্থান যা ছিল তার থেকে তারা দিন দিন তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আরও দিন দিন তারা তাদের জনপ্রিয়তা হারাচ্ছে। এবং যেই বিএনপি শহীদ জিয়ার ছিল ওই বিএনপি এখন আর নেই। দেখেন আপনি, যারা ভারত বিরোধী বিএনপি নেতা আছে তারা কিন্তু এখন সাইড লাইনে আছে, তাদের কিন্তু মুখ কথা খুব একটা বলার সুযোগ হয় না। আর যারা ভারতপন্থী বলে মানুষ বিশ্বাস করে, তাদের আনুগত্য ওদিকে বলে মানুষ বিশ্বাস করে, তারাই এখন লাইমলাইটে, তারাই এখন বেশি কথা বলার সুযোগ পাচ্ছে, সরব পাচ্ছে, এবং মিডিয়াও তাদেরকে ফোকাস করছে। আমাদের মিডিয়াও তো একটা বড় অংশ ভারতের নিয়ন্ত্রণে বলে আমি মনে করি। আমি তো এটা জানতাম না, আমি জানি তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু ওখানে যা ছিল কি ছিল না জানতাম না, পরে জেনেছি। এবং হুমাম আর আমি একসাথেই 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সাথে আয়নাগর ভিজিট করেছি। তখন হুমাম আমাকে দেখালো যে আমি ওকে যে রুমে রেখেছিল প্রথমে, আমাকে যখন নিয়ে যায় তখন ওই রুম থেকে সরিয়ে আমাকে ওই রুমে দেয়, ওকে অন্য একটা রুমে নিয়ে যায়। ওখানে কতদিন ছিলাম বলতে পারবো না। বেরিয়ে আসার পরে সে বললো আর কি, আমি আগে এই রুমে ছিলাম, তারপরে এই রুমে ছিলাম। আর কবে এসছে তাও জানি না, কবে নিয়ে গেছে এটা তো জানতাম, কিন্তু কবে মুক্তি পেয়েছে জানতাম। মেয়ের পরে সে মুক্তি পেয়েছে। একটা দেশের ইতিহাস কি কোনো ব্যক্তির মুখের কথাই হতে পারে? আপনি দেখেন, উনি পাকিস্তান থেকে, শেখ সাহেব পাকিস্তান থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে ভারত হয়ে বাংলাদেশে এসছেন 10ই জানুয়ারি। লন্ডনের সিরাজুর রহমান একজন বিবিসির সাংবাদিক ছিলেন, বাংলাদেশি। ওনার সাথে লন্ডনে ওনার এয়ারপোর্টে কথা হয়। তখন সাক্ষাৎকার দিতে গিয়ে যখন জিজ্ঞাসা করেছে, উনি তো প্রথমে জানতেনই না যে দেশ স্বাধীন হয়েছে। আপনি ওনার একটা সাক্ষাৎকার আছে, ইউটিউবে পাওয়া যায়, সিরাজুর রহমান সাহেবের। ওটা আমার কাছে ডাউনলোড করা আছে ওটা। উনি বলেছে যে, শেখ সাহেব বলছে যে আমাকে ওরা ইউর ম্যাজেস্টি কয় কেন? কারণ একটা রাষ্ট্রপ্রধানকে ওরা এইভাবেই বলে, সরকার প্রধানকে এইভাবে বলে। তখন বললো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ও তাই নাকি? এবং উনি জিজ্ঞাসা করছে তখন কি হতাহত কী হয়েছে, তখন সিরাজ সাহেব স্পষ্ট বলেছেন যে এটা তো সঠিকভাবে কোনো রকমের কোনো জরিপ হয় না, তবে আমার অনুমান, এটা ওনার অনুমানে বলেছে, আনুমানিক হয়তো 3 লক্ষ হবে। এখন শেখ সাহেব তো আপনারা জানেন 3rd ডিভিশনে ম্যাট্রিক পাস করা, 3rd ডিভিশনে ডিগ্রি পাস করা। ওনার বই লেখা, আমার কথা না, এগুলো কোনো কল্পিত কাহিনী না। ওনার যে অসমাপ্ত আত্মজীবনী বইটা আছে ওখানে লেখা আছে উনি 22 বছর বয়সে 3rd ডিভিশনে, তখন তো 3rd ডিভিশন ছিল যে 45% কম মার্ক পেত, টোটাল অ্যাগ্রিগেটে গিয়ে 45% মার্ক কম পেলে 3rd ডিভিশন বলা হতো। উনি সেই এসএসসিও 3rd ডিভিশন পেয়েছেন, ডিগ্রিও কলকাতা থেকে 3rd ডিভিশন পাস করেছেন। তো উনি বাংলা যেমন হাজারের পরে লক্ষ, তারপর আমরা অজুদ বলে, কিন্তু অজুদটা ব্যবহার করি না আমরা, 10 লক্ষকে অজুদ বলে। তারপরে 10 অজুদ হলো 1 কোটি, ইংরেজিতে হলো 1000-এর পরে মিলিয়ন। তো 1000-এর পরে লক্ষ 2টা শূন্য বেশি, আর 1000-এর পরে মিলিয়নে 3টা শূন্য বেশি। তো 3 লক্ষ বলতে গিয়ে ওনার জ্ঞানে লক্ষ ইংরেজি হলো মিলিয়ন, তাই উনি বলেছেন মিলিয়ন। একটা আনুষ্ঠানিক জরিপ চলছিল, উনি বলেছেন এটা সাক্ষাৎকারে, আপনি দেখেন এটা বইয়ে পাবেন আপনি। উনি সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল কাদের, যিনি 1971 মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী বাংলাদেশ সরকারের ভ্রাম্যমাণ কূটনীতিক ছিলেন, যিনি সারা ভারত ঘুরে ঘুরে জনমত তৈরির জন্য বিভিন্ন প্রেস ব্রিফিং করেছেন, কনফারেন্স করেছেন, বক্তৃতা দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রেস ক্লাবে, বিভিন্ন জায়গায়, এবং ভারতের প্রাক্তনী সারা বিশ্বে এই মুক্তিযুদ্ধ করে জনমত গঠন করেছেন। ওনার বইয়ে ওনার সাক্ষাৎকারটা পুরো আছে, দেখেন। ওখানে উনি বলেছেন যেখানে জরিপ চলছে, জরিপ প্রকাশ করলো না কেন তারা? হু স্টপ দেম, আমাকে বলেন। ওনার জরিপ প্রকাশ করলো না কেন? কারণ হলো ওইটাতে দেখা যাচ্ছে 3 লক্ষেরও কম,
2,86,000-এর মতো যতটুকু আমি জানতে পেরেছি। এবং ওটাও কি আপনার মুক্তিযুদ্ধের সময় যত মুক্তিযোদ্ধাদের হাতে যত লোক মারা গেছে তত, 1971 সালের মার্চ মাসের 25 তারিখের আগ পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগের হাতে যত বিহারি মারা গেছে সেটা, 72 সালের 71 সালের 16 ডিসেম্বর বিজয়ের পরে যত বিহারি মারা গেছে, যত পাকিস্তানপন্থী মারা গেছে, এসব সহ 3 লক্ষ হয়নি। এখন একটা বলে ফেলেছেন, যখন বলে ফেলার পর উনি জানতে পেরেছেন 30 লক্ষ, তারা তো মিথ্যার উপরই তারা রাজনীতি করে, তাদের রাজনৈতিক ইতিহাসে মিথ্যার উপর রচিত। এই জন্য তারা ওটাকে আর আনুষ্ঠানিক প্রকাশ করেনি। এবং এরপর তো তাদের 3 বছর পর্যন্ত, 3 বছর 8-7 মাস উনি ক্ষমতায় ছিলেন, ওরা কেউ চ্যালেঞ্জ করার সাহস পায়নি তখন। এরপরে প্রেসিডেন্ট জিয়া ক্ষমতা আসার পরে ওগুলোকে কিন্তু তখন এগুলো নিয়ে বেশি আলোচনা হয়নি। 91-96 বিএনপির সময় এগুলো নিয়ে বেশি আলোচনা হয়নি। এরপরে থেকে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ আবার এই 3 লক্ষ, যেটা তাও কল্পিত, সঠিক জরিপ করা নয়, এটাকে তারা ওই 3 মিলিয়নের কথাটাকে তারা 30 লক্ষ বানিয়ে তখন থেকে এটা, হিটলারের গোয়েবলস একজন ছিল, হিটলারের গোয়েন্দা বাহিনী প্রধান, তার একটা গোয়েবলস থিওরি বলে একটা কথাই আছে যে টেল এ লাই 100 টাইমস ইট উইল বিকাম ট্রুথ। একটা মিথ্যা 100 বার বললে সত্য হয়ে যায়। তারা সেটাই করেছে। তারা এটা সত্যের দূরতম সম্পর্ক নাই, দূরতম সম্পর্ক নাই। আপনার আমি দেখলাম কালকে পরশু কাদের সিদ্দিকী সাহেব বলতেছে যে 25 মার্চ রাত্রে 4 থেকে 5 লক্ষ লোক। মানে এটা মানুষ কতটা পাগল হলে এরকম কথা বলতে পারে। সেনাবাহিনী তখন এত ক্ষুদ্র একটা সেনাবাহিনী ছিল, মাত্র কয়েকটা ক্যান্টনমেন্ট ছিল। আমার হিসাব করে 5 থেকে 6টা ক্যান্টনমেন্ট, এক এক ক্যান্টনমেন্ট থেকে এক রাতে 1 লক্ষ লোক মেরেছে। তাহলে মানে পাগলের প্রভাব ছাড়া কী হতে পারে? এবং ঢাকার বাইরে আপনি ওই নূর হক সাহেবের যে বইটা 266 দিনের স্বাধীনতা বইটা, মোটা বই, ডাবল ডিমাই সাইজের, ওটা পড়ে দেখবেন যে উনি ঢাকা থেকে ওই বেনাপোল বর্ডার দিয়ে কোন দিকে গেছে, ঢাকা যাওয়ার পথে উনি কোথাও কোনো সেনাবাহিনীর চিহ্ন ছিল না। রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে আওয়ামী লীগের বা ছাত্রলীগের লোকরা ব্যারিকেড রাস্তা ব্লক করে রেখেছিল এবং কেউ কোথাও কোনো সেনাবাহিনী দেখেইনি। তো কোথার থেকে এত মারা গেল? আর সারা 9 মাস তো মেরেছে ভাই, কোনো সন্দেহ নাই। কত মানে সেটা জরিপ করলো না কেন তারা? আমি এখনও চাই জরিপ করুক একটা। আমি তো বলেছি, আমি একে চ্যালেঞ্জ করি। সম্ভব না কেন? এখনও তো সেই 1971 জীবিত ছিলেন, প্রতি গ্রামের লোক বেঁচে আছে তো এখনও। আর 1971 সালে পূর্ণবয়স্ক ছিলেন, 20 বছর বয়স যারা ছিল তাদের বয়স 70-75 বছর। প্রতিটা গ্রামে এখন 70-75 বছর অন্তত 20-30 জন লোক পাবেন আপনি। তারা বলে 2 লক্ষ মা বোন ধর্ষিত হয়েছে, এটা কল্পিত। দেখেন আপনি, আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর অস্তিত্বে, আল্লাহর একত্বে এবং আল্লাহর পূর্ণত্বে বিশ্বাস করতে হবে। একটা মুসলমান হতে হলে আপনার এই 3টা জিনিস জরুরি। আর প্রথমে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, তারপরে আল্লাহ একত্বে, আল্লাহু আহাদ, এবং আল্লাহর সার্বভৌমত্বে, আল্লাহর মানে যে আল্লাহ সর্বশক্তিমান, এটাতে বিশ্বাস করতে হবে। আল্লাহর পূর্ণত্বে বিশ্বাস করতে হবে। এবং এইটার সপক্ষে কিন্তু আল্লাহ কোরআনে শত শত আয়াত নাজিল করেছেন। আর শেখ সাহেবের মুখের কথা এটা প্রমাণের জন্য কোনো দলিল লাগবে না। তারা তো শেখ সাহেবকে আল্লাহর চেয়ে বড় মনে করে ফেলে। আল্লাহর অস্তিত্ব, একত্ব, পূর্ণত্ব বিশ্বাস করার জন্য কোরআনে শত শত আয়াত নাজিল করা দরকার হয়। আর শেখ সাহেবের এক মুখের কথা প্রমাণের জন্য কোনো দলিল লাগে না। এটা হাস্যকর কথা। সেটা তো মিথ্যা কথা বলেন না। আপনি দেখেন ওরিয়ানা ফালাসি একজন সাংবাদিক, উনি শেখ সাহেবকে বলেছেন যে কাদের সিদ্দিকী সাহেব এই 16 ডিসেম্বরের পরে ঢাকা স্টেডিয়াম যেটা, ওইখানে একটা প্রকাশ্য দিবালোকে, আমি নিজে ছবি দেখেছি তখন, দিবালোকে মানুষ ব্যানার খুঁজিয়ে হত্যা করছে। শেখ সাহেব অস্বীকার করেছে। এবং উনি যখন বলছেন আমি ছবি তুলেছি, আমার লোক ওয়াশিংটনে এটার রিপোর্ট আছে, অমুক পেপারে, বিদেশে অমুক অমুক পেপারের রিপোর্টের ছবি সহ রিপোর্ট আছে, তাকে গেট আউট করে দিয়েছে শেখ সাহেব। অস্বীকার করেছেন মিথ্যা।